রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে। প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো এখানে রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 3x + 1 হোল টু দি পাওয়ার -1 প্লাস 3x + 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 3x + 1 হোল টু দি পাওয়ার -3 প্লাস ডট ডট ডট। এটা একটা তথ্য, একটা ধারা। এবার আরেকটা তথ্য a = 1 + x/5 হোল টু দি পাওয়ার n একটি দ্বিপদী রাশি। তাহলে উপরেরটা একটা ধারা, নিচেরটা একটা দ্বিপদী রাশি, দুইটা পদ দ্বিপদী রাশি। তো এই হচ্ছে উদ্দীপকের তথ্য। তো এখন আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে যেই ক নাম্বার প্রশ্নটা দেওয়া রয়েছে তার সমাধান করি। x = 1/3 হলে 1 নং ধারার সপ্তম পদ নির্ণয় করো। অর্থাৎ এই যে 1 নংয়ে যেই ধারাটা দেওয়া রয়েছে সেই ধারার সপ্তম পদ আমাদেরকে নির্ণয় করতে হবে x = 1/3 হলে। তার মানে 1 নংয়ের এখানে x যেখানে যেখানে রয়েছে সেখানে আমরা x এর জায়গায় 1/3 বসাবো। 1/3 বসিয়ে সম্পূর্ণ ধারাটা তৈরি করে আমরা সপ্তম পদ নির্ণয় করব। তাহলে চলেন সবার প্রথমেই ক নম্বর প্রশ্নটা সমাধানে চলে যাই। এখানে এসে আমরা উদ্দীপকের সেই তথ্যটা লিখলাম, ধারাটা লিখলাম। এটি একটি অনন্ত গুণোত্তর ধারা। এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেই অনুপাত আসবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে সেই একই অনুপাত আসবে। এখানে অন্তর সমান না, এখানে অনুপাত সমান, এই জন্য এটাকে বলা হয়েছে অনন্ত গুণোত্তর ধারা। যেহেতু এটা চলতেই থাকবে এই জন্য অনন্ত গুণোত্তর ধারা। তো x এর মান যদি 1/3 বসাই, যেখানে x দেখতেছি সেখানে 1/3 আমরা বসিয়ে দিব। এখন ক্যালকুলেশন করি, 3 আর 3 কাটা, 1 + 1 তাহলে হয় 2, 2 টু দি পাওয়ার -1, 3 3 কাটা তাহলে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3 প্লাস ডট ডট ডট। এরপরে যদি সামনের দিকে আগাই তাহলে কি হবে, সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার -1, এটাকে লিখতে পারি 1/2। কীভাবে করে? সেটা হচ্ছে যদি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকে, আমরা জানি পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, আর ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে তাদেরকে নিচে বসাতে হয়। এখানের মধ্যে পাওয়ারের এখানে মাইনাস আছে, একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসাবো, এটা হচ্ছে নিয়ম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি। মাইনাস যেহেতু আছে পাওয়ারের মধ্যে, 1 ভাগ আর বাকি সব নিচে। পাওয়ারের মধ্যে মাইনাস যেহেতু আছে তাহলে 1 ভাগ বাকি সব নিচে। এইভাবে করে আমরা এটাকে লিখলাম। অবশেষে আমরা ধারাটা পেয়েই গেলাম, 1/2 প্লাস 1/2² প্লাস 1/2³ প্লাস ডট ডট ডট। তো এই ধারাটার প্রথম পদ আমরা দেখতেছি হাফ, লিখলাম a = হাফ। সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদকে ভাগ করতে হবে প্রথম পদ দ্বারা। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় 1/2, অর্থাৎ r এর মান হাফ। তাহলে প্রথম পদও পেলাম, r এর মান অর্থাৎ সাধারণ অনুপাতও পেলাম। এখন আমরা জানি গুণোত্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে ar⁴n-1। আপনি যদি নির্দিষ্ট কোনো পদকে খুঁজে পেতে চান খুব দ্রুত, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র দিয়ে আপনি সেটা খুঁজে পাবেন। তাহলে আমাদেরকে বলা হচ্ছে গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় করো। nতম পদের মাধ্যমে আমরা সপ্তম পদটা বের করে ফেলবো। কততম পদ? সপ্তম পদ, 7তম পদ। তাহলে ar⁴n-1, a মানে প্রথম পদ, r মানে সাধারণ অনুপাত, n মানে কততম পদ নির্ণয় করতে চান। তাহলে সেই ক্ষেত্রে আমরা সপ্তম পদ নির্ণয় করতে চাই। তাহলে ar⁴ a এর মান হাফ, r এর মান হাফ, আমরা বসিয়ে দিলাম ½ তাহলে হাফ ইন্টু 1 টু দি পাওয়ার, আর কি 1 এর পাওয়ার যদি 6 করেন 1ই হয়, 2 এর পাওয়ার 6 করলে 2 টু দি পাওয়ার 6 হয়। তাহলে এখন যদি হাফ আর 1/2 টু দি পাওয়ার 6 গুণ করেন তাহলে কি দাঁড়াবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 2 এর সাথে 2 টু দি পাওয়ার 6 গুণ দিলে একটা 2 বাড়বে। কয়টা 2 বাড়বে? একটা 2 বাড়বে, কারণ এখানে 2 টু দি পাওয়ার 6 মানে 2 6 বার গুণাকারে আছে, আর এখানে একবার আছে। তাহলে সব মিলিয়ে 2 কয়বার গুণাকারে আছে? 7 বার। এখানে 6 বার, এখানে একবার, সব মিলিয়ে 7 বার।
তাহলে 1/2^7, 2^7 মানে 128। তাহলে আমরা পেয়ে গেলাম ধারাটির সপ্তম পদ হচ্ছে 1/128। তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে বলছে সপ্তম পদ নির্ণয় করো। আমরা অনন্ত গুণোত্তর ধারার এই সব কিছু সূত্রটা ফলো করে সপ্তম পদ নির্ণয় করলাম 1/128। এটি আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকের মধ্যে যেই 1 নং ধারাটা রয়েছে সেই ধারাটার অসীমতক সমষ্টি থাকতে হইলে আমরা একটা শর্ত আরোপ করব। আমরা এমন শর্ত আরোপ করব, শর্ত এটার উপরে দিব, শর্ত এই 1 নং ধারাটার উপরে এমন শর্ত দিব যাতে করে এটার অসীমতক সমষ্টি আমরা পাবো এবং সেই অসীমতক সমষ্টি আমাদেরকে নির্ণয় করে দেখাইতেও বলা হচ্ছে। তাহলে আমরা এখানে যেই চলক আছে এক্স, তার উপরে শর্ত আরোপ করব। শর্ত আরোপ করা মানে আমরা তার একটা লিমিটেশন দিয়ে দিব, সীমাবদ্ধতা দিয়ে দিব যে এক্স এর মান এতর চাইতে বড় হইতে হবে, তাহলে আমরা এই অনন্ত গুণোত্তর ধারাটার অসীমতক সমষ্টি পাবো। এক্স এর মান এতর চাইতে ছোট হইতে হবে, তাহলে আমরা এই অসীম গুণোত্তর ধারাটার অসীমতক সমষ্টি পাইতে পারবো। অর্থাৎ আমরা এখানে তো শর্ত আরোপ করব। তাহলে চলেন আমরা শর্ত আরোপের জন্য অঙ্কের সমাধানে চলে যাই। প্রথমেই আমরা উদ্দীপকের সেই ধারাটাকে লিখে নিলাম। এরপর পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে কি করতে হয় একটু আগেই বলেছি, পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 একটা ভাগ চিহ্ন, বাকি সব কিছু নিচে। পাওয়ারের মধ্যে মাইনাস থাকাতে একটা 1 একটা ভাগ চিহ্ন, বাকি সব কিছু নিচে। তাহলে আমরা লিখে ফেললাম। তাহলে প্রথম পদ হচ্ছে 1/3x + 1, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ভাগকে উল্টালে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সেও উল্টায়া যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে একটা 3x + 1 রয়ে যায়, তাহলে উপরে 1 আর নিচে 3x + 1। আমরা r এর মান পেয়ে গেছি। অসীমতক সমষ্টি থাকতে হইলে r এর মানের একটা সীমাবদ্ধতা আছে। অসীমতক সমষ্টি যদি পেতে হয় তাহলে r এর যেই মান তার একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে r মডুলাস <1 হতে হয়। r মডুলাস <1 হতে হয়। r মডুলাস যদি আমরা এই মডুলাস চিহ্নটাকে উঠাই দিতে চাই, বিস্তারিতভাবে লিখতে চাই, তার মানে হচ্ছে r এর মান -1 এর চেয়ে বড় হইতে হয়, +1 এর চেয়ে ছোট হইতে হয়। অসীমতক সমষ্টি থাকতে হলে r এর মান -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট হতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কতে r এর মান হচ্ছে 1/3x + 1, 1/3x + 1। তাহলে আমরা বলবো 1/3x + 1 এটার মান -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট হতে হবে। আমরা এখন এখানের মধ্যে কিন্তু অঙ্কের মধ্যে দেখতেছি দুইটা আমরা জিনিস পেলাম। 1/3x + 1 এর মান -1 এর চেয়ে বড় হইতে হবে, 1/3x + 1 এর মান -1 এর চেয়ে বড় হইতে হবে। এবং আরেকটা আমরা মান বের করতে পারি, সেটা হচ্ছে 1/3x + 1 <1, অর্থাৎ 1/3x + 1 এর মান 1 এর চাইতে কম হবে। তাহলে এই যে আমরা এখান থেকে দুইবার তথ্য পাবো। প্রথমবার 1/3x + 1 এর মান -1 এর চাইতে বড় হবে, সেখান থেকে x এর একটা মান পাওয়া যাবে। এরপর 1/3x + 1 এর মান 1 এর চেয়ে ছোট হবে, সেখান থেকে আবার x এর মান পাওয়া যাবে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। বাকি অংশটা আমরা বললাম প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি r মডুলাস <1 হয়। তো এই যে r মডুলাস, তো r এর মানটা এখানে বসাই দিলাম। তো মডুলাস চিহ্নটাকে উঠাই দিলে বিস্তারিতভাবে লিখলে 1/3x + 1 এর মান -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট হইতে হবে। আমরা এখন সেটা একবারে যে দুইবার ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। 1/3x + 1 এর মান -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট, দুইবার ভেঙে ভেঙে আলাদা করে আমরা দেখাচ্ছি। তো সেই হিসেবে 1/3x + 1 এর মান -1 এর চাইতে বড়। আমরা যদি এখন এই ভগ্নাংশটাকে উল্টাই দিই, যেটাকে বলা হয় বিপরীতকরণ। কি বলা হয়? বিপরীতকরণ। অর্থাৎ লবটা যাবে হরে, হরটা যাবে লবে, জাস্ট এতটুকুই। তাহলে বিপরীতকরণ করে তাহলে লব যাবে হরে, হর যাবে লবে। আর বিপরীতকরণ যখন আমরা করি তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, কারণ অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়। যদি ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয়, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয়, এবং বিপরীতকরণ করলে এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে সেই ক্ষেত্রে -1কে যদি আমরা উল্টাইয়ে দিই তাইলে হবে হচ্ছে গিয়ে 1/-1, আর এই চিহ্নটা এখন উল্টায় যাবে। 1/3x + 1ও এখন উল্টায়া যাবে। তো এই হচ্ছে বিষয় যে যখন আমরা বিপরীতকরণ করি তখন লবটা হরে যাবে, হরটা লবে যাবে এবং চিহ্নগুলো পাল্টায় যাবে, অসমতার চিহ্ন।
তো যেই কথা সেই কাজ। তো 1কে যদি -1 দিয়ে ভাগ দেই তো -1ই হয়, আর এখানে নিচে 1 লেখার কোনো দরকার পড়ে না। এই জন্য মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন না যে কই এটা উল্টানো হইল। হ্যাঁ, এটা উল্টানো হয়েছে। তো এখন আমরা এক্সকে একা করার জন্য যা যা করা দরকার সব কিছু করবো। যেমন +1কে আমরা এখন বাদ দিব। +1কে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষ থেকে -1 করব, উভয় পক্ষ থেকে -1। তাহলে থাকে কত? -1 > 3x। এবার এক্সকে একা করার জন্য উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সের মান হবে -2/3 এর চাইতে ছোট। এক্সের মান হবে -3/2 এর চাইতে ছোট। তাহলে দেখেন এখানের মধ্যে সেটাই কিন্তু লেখা হলো যে এক্সের মান -2/3 এর চাইতে ছোট। এক্সের মান -3/2 এর চাইতে ছোট হলো। এখানের মধ্যে 3xটাকে এই পাশে আনছি, -2টাকে এই সাইডে নিছি, এই জন্য কিন্তু চিহ্ন এইভাবে করে গেছে। এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় নাই। 3x-এর দিকে চিহ্নটা যেইভাবে ছিল, তো আমি 3xকে এখানে লেখার কারণে চিহ্নটা ঠিক ওর দিকে সেইভাবে করেই গেছে। ঠিক আছে, চিহ্ন কিন্তু ঠিক আছে। এখানে আমরা ভাববো না যে চিহ্ন পরিবর্তন হয়েছে কিনা, না, 3xকে এই পাশে লিখছে, এই জন্য চিহ্নটাও ওর দিকেই চলে গেছে, ওর দিকে। আচ্ছা, এবার উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ, তাহলে এক্সের মান -2/3 এর চেয়ে ছোট। আমরা এটা পেলাম, একটা মান পেলাম আমরা। এখন এখানের মধ্যে আমরা আবার করতে পারি 1/3x + 1 এর মান 1 এর চাইতে ছোট। এখন আমরা আবার বিপরীতকরণ করতে পারি। লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে, এই 1টাও উল্টায় যাবে, চিহ্নটাও পাল্টায় যাবে। এই +1কে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষ থেকে -1 করব, উভয় পক্ষ থেকে -1 করব। তাহলে 3x > 0, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিই, x > 0। আমরা x এর দুইটা মান পেয়ে গেলাম, যে x এর মান হয় -2/3 এর চেয়ে ছোট হতে হবে, আর নয়তো x এর মান 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে আমরা এটা শর্ত দিলাম, দেখেন এটা কি দিলাম? শর্ত। হয় x এর মান -2/3 এর চেয়ে ছোট হইতে হবে, আর নয়তো x এর মান 0-র চেয়ে বড় হইতে হবে। অর্থাৎ আমরা যদি এই যেই ধারাটা দেওয়া আছে, যেই ধারাটা এখানে রয়েছে, এই ধারাটাতে x এর মান -2/3 এর চাইতে ছোট কোনো সংখ্যাকে বসাই, তাহলেও যেমন আমরা অসীমতক সমষ্টি পাবো। আবার x এর মান যদি 0-র চেয়ে বড় কাউকে বসাই, তাহলেও আমরা অসীমতক সমষ্টি পাবো। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে আমরা এখন আমাদের কাছে তো অসীমতক সমষ্টি তারা জানতে চায়, তাহলে আমরা এখন অসীমতক সমষ্টিটা জানাই দিই। অসীমতক সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে S∞ = a/1 - r। এটা হচ্ছে সূত্র। তো a মানের প্রথম পদ বসাই দিলাম, r মানের সাধারণ অনুপাত বসাই দিলাম। এখন আমরা এখানে তো 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর হরের লসাগু করতে পারি। লসাগু করে লবগুলোকে হিসাব নিকাশ করে লিখে দিলাম। এই যে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরে 1/3x + 1 তাকে আমরা লিখতে পারি, আর নিচে 3, এই যে +1 - 1 বাদ, +1 - 1 বাদ, তাহলে 3x/3x + 1। দেখেন ভাগ চিহ্নের উপরের যেই অংশটা 1/3x + 1 তাকে লিখলাম। ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ, তাহলে ভাগের পরে যেই অংশটা আছে সে উল্টায় যাবে। আমরা জানি ভাগকে যখন উল্টাই তখন ঠিক ভাগের পরে যেটা থাকে সেটা উল্টায় যায়। তাহলে সেই ক্ষেত্রে ভাগকে উল্টাইলাম, তাহলে ভাগের পরে যেটা আছে সে উল্টায় গেল। 3x + 1 উপরে, 3x নিচে। এখন কাটাকাটি হয়, তাহলে 1/3x। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি S∞ হলো 1/3x। আমরা খ নাম্বার প্রশ্নটারও সমাধান করে ফেললাম। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে। গ নাম্বার প্রশ্নে কি বলেছে? গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে a এর বিস্তৃতির পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকের মধ্যে যেই a দেওয়া আছে, a = 1 + x/5 হোল টু দি পাওয়ার n, a = 1 + x/5 হোল টু দি পাওয়ার n। এই যে একটা দ্বিপদী রাশি দেওয়া, তা আমাদেরকে বললো এই a এর বিস্তৃতির পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ। পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, অর্থাৎ ষষ্ঠ পদ যেটা তার সহগকে যদি 5 গুণ করা হয় তাহলে পঞ্চম পদের সহগের সমান হবে। পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, অর্থাৎ ষষ্ঠ পদের সহগটাকে 5 দিয়ে গুণ করা হলে যা আসবে পঞ্চম পদের সহগটা ঠিক তত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম পঞ্চম পদের সহগটা বড়, ষষ্ঠ পদের সহগটা ছোট। তো আমরা যদি দুইটাকে সমান বানাইতে চাই, ষষ্ঠ পদের সহগকে 5 দিয়ে গুণ দিব, তাহলে দুইটা সহগই পরস্পর
সমান হয়ে যাবে। আর যখন সমান হয়ে যাবে ঠিক তখনই আমরা n এর মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে এখন সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, পঞ্চম পদের সহগটা বের করতে হবে, ষষ্ঠ পদের সহগটা বের করতে হবে। এবার ষষ্ঠ পদের সহগকে 5 দিয়ে গুণ করব, মাঝখানে সমান চিহ্ন দিব, ক্যালকুলেশন করে n এর মান চলে আসবে। n এর মান আমাদের সামনে চলে আসবে। আমরা তাহলে উদ্দীপকের সেই বিস্তৃতিটা লিখে ফেললাম 1 + x/5 হোল টু দি পাওয়ার n। তো এখানের মধ্যে সবার প্রথমে আমি নির্দিষ্ট করে কোনো তমপদ না বের করে আগে একটু দেখাইতে চাই যে r+1 তম পদটা কত। r+1 তম পদ, r+1 তম পদ আমরা যখন এইভাবে করে লিখি r+1 তম পদ, তখন এই যে r, মূলত এই rটাকে আমরা কাউন্ট করি, ওই সূত্রের মধ্যে আমরা বসাই। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এখানের মধ্যে, যে আমরা সূত্রটা লিখি কিভাবে করে, পাওয়ার যেটা আছে, সবাই একটু খেয়াল করি, পাওয়ার যেটা আছে তাকে আমরা লিখি n c, এবার এখানে আমরা লিখি r, অর্থাৎ যততম পদ জানতে চাই তাকে আমরা ভেঙে r+1 এইভাবে করে ভাঙি। আমি যদি পঞ্চম পদ জানতে চাই তাহলে 4+1 এইভাবে করে ভাঙবো, এই 4 এখানের মধ্যে বসবে। আমি যদি 6তম পদ জানতে চাই তাহলে 6কে ভাঙতে পারি 5+1, এই 5 এখানের মধ্যে এসে বসবে। অর্থাৎ যততম পদ এখানে ঠিক তার চেয়ে এক কম বসবে। যততম পদ বের করতে চাই সূত্রের মধ্যে এখানে এসে তার চেয়ে এক কম বসবে। তাহলে আমি r+1 তম পদ বের করতে চাই, তাহলে r+1, তাহলে এখানের মধ্যে এসে এক কম বসবে। তাহলে এক কম বসা মানে কি, শুধু r বসবে। r+1 তম পদ আমি এটা বের করতে চাই, তাহলে সূত্রের মধ্যে এক কম বসাইতে হবে। তাহলে এক যদি কম বসাই তাহলে শুধু r বসবে। এখানে কি বসবে, শুধু r বসবে, NCR ইন্টু ব্র্যাকেটের মধ্যে প্রথম যেই পদটা আছে তাকে লিখব, পাওয়ারের মধ্যে বসবে n - r ইন্টু ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়তে যেই পদ আছে x/r হোল টু দি পাওয়ার, এখানের এই r বসবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত সূত্রের সেই ধারাবাহিকতা বজায় থাকবে এইভাবে করে। এখন আমরা যদি ষষ্ঠ পদ বের করতে চাই, ষষ্ঠ পদ, তাহলে NC, এই r এর জায়গায় আমরা কি বলতেছি, ষষ্ঠ পদ। তাহলে ষষ্ঠ পদ মানে 5+1, 5+1 তম পদ, 5+1 তম পদ বের করতে চাই। তাহলে এই 5 এখানের মধ্যে এসে বসবে, NC 5 ইন্টু প্রথম যেই সংখ্যাটা আছে 1 টু দি পাওয়ার n-5, এরপরে যেটা আছে x/5 হোল টু দি পাওয়ার 5, এইভাবে করে বসবে। তো 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 তো 1ই হয়, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 তো 1ই হয়, এই জন্য এখানের মধ্যে আর এটা লেখার প্রয়োজনীয়তা পড়ে না। যেহেতু এখানটা 1 আছে, 1 এর পাওয়ার যাই দিবেন 1 1ই থাকবে, এই জন্য এটা লেখার কোনো দরকার নাই, এটা লেখার কোনো দরকার নাই। আচ্ছা, তো আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন আমরা সামনের দিকে আগাবো, তাহলে এখানের মধ্যে 1 + x/5 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ হচ্ছে NCR ইন্টু, ওই 1টার লেখে নাই কারণ 1 এর পাওয়ার যাই বসাবেন 1ই হবে, ইতিমধ্যে এটা আপনাদেরকে দেখাইলাম। এরপরে x/5 হোল টু দি পাওয়ার r। এখন তো r+1 তম পদের সহগ কি বললো, সহগ হচ্ছে চলক ব্যতীত, চলক ছাড়া বাকি যে অংশটা, একটা পদের মধ্যে চলকটা ছাড়া বাকি যে অংশটা সেটা হচ্ছে সহগ। আমি লিখলাম 72 ABX, তো x হচ্ছে চলক, তাহলে 72 AB এটা হচ্ছে সহগ। আমি লিখলাম 6x², এই x² এখানের মধ্যে এই x হচ্ছে চলক, তাহলে এই x² বাদে 6 এটা হচ্ছে সহগ। তাহলে আমরা আমাদের যেই অঙ্কটা আমরা করতেছি এখানে r+1 তম পদের সহগটা কত হবে দেখেন, আমি একটু ভেঙে দেখাই, এখানে মধ্যে একটু ভেঙে দেখাই, এই যে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, NCR ব্র্যাকেটের ভিতরে আমি লিখতে পারি 1/5 ইন্টু x, অর্থাৎ এক্সটাকে আলাদা করে গুণ করে লিখলাম, ব্র্যাকেটের উপরে r। এবার NCR এখানের মধ্যে দেখেন এই r 1/5 এর উপরও আছে, x এর উপরও আছে, তাহলে 1/5 হোল টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে চলক সেটা বাদে বাকি যে অংশটা সেটা হচ্ছে সহগ। চলক বাদে বাকি যে অংশটা
বাকি যে অংশটা এটা হচ্ছে সহগ। তাহলে আর প্লাস ওয়ানতম পদের সহগ আমরা এটা দেখলাম। তাহলে আমি একদম অঙ্কটা শুরু থেকে একবারে বলে দিই, হ্যাঁ একবারে অঙ্কটা শুরু থেকে বলে দিই। দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে 1 প্লাস এক্স বাই 5 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ, অর্থাৎ একটা সাধারণ রূপ আগে দেখাচ্ছি। আর প্লাস ওয়ানতম পদ হলো NCR ইন্টু এক্স বাই 5 হোল টু দি পাওয়ার আর। আর প্লাস ওয়ানতম পদের সহগটা বের করতে চাই, কারণ আমাদের এই অঙ্কটা হবে মূলত সহগ দ্বারা। আর প্লাস ওয়ানতম পদের সহগ NCR ইন্টু 1/5 হোল টু দি পাওয়ার আর। কেউ কেউ ভাবতে পারেন স্যার ওই এক্স কোথায় গেল, 1 কোথা থেকে আসলো? মূলত আপনি যখন এটাকে ভাঙবেন NCR 1/5 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার আর এরকম পাওয়া যাবে, হ্যাঁ এরকমটা পাওয়া যাবে। তাহলে ওই এক্স অর্থাৎ চলকের অংশটা বাদে বাকি অংশটা হচ্ছে সহগ আমরা লিখলাম। তাহলে আমরা এখন পঞ্চম পদ বের করতে চাই। পঞ্চম পদ মানে কি? 4 + 1 তম পদ। তাহলে আমরা পঞ্চম পদের সহগ বের করব, ষষ্ঠ পদের সহগ বের করব, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে পঞ্চম পদের সহগ হলো ষষ্ঠ পদের সহগের 5 গুণ। পঞ্চম পদের সহগ হলো ষষ্ঠ পদের সহগের 5 গুণ। তাহলে আমরা এখন পঞ্চম পদের সহগ বের করব, ষষ্ঠ পদের সহগ বের করব। তাহলে পঞ্চম পদ অর্থাৎ 4 + 1 তম পদ এর সহগ বের করতে চাই। তাহলে আমরা ওই আর এর জায়গায় এখন 4 বসবে, আর এর জায়গায় 4 বসবে, আর এর জায়গায় 4 বসবে। তাহলে এই যে আমরা যে একটা সাধারণ রূপ পেলাম, হ্যাঁ সাধারণ রূপ পেলাম, এখানে আর এর জায়গায় আমরা 4 বসিয়ে দিব। আর এর জায়গায় 4, আর এর জায়গায় 4। আমরা বলেছিলাম যততম পদ তার চেয়ে 1 কম হয়, তাহলে আর এর জায়গায় 4 বসলো। এটাই সহগ। আমরা ষষ্ঠ পদের সহগ বের করতে চাই। তাহলে ষষ্ঠ পদ মানে কি? 5 + 1 তম পদের সহগ। তাহলে এই আর এর জায়গায় এখন 5 বসবে, আর এর জায়গায় 5 বসবে, আর এর জায়গায় 5 বসবে। আমরা ষষ্ঠ পদের সহগ পেয়ে গিয়েছি। আমাদেরকে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে পঞ্চম পদের যেই সহগটা এটা ষষ্ঠ পদের সহগের 5 গুণের সমান, 5 গুণের সমান। তাহলে আমরা যদি ষষ্ঠ পদের সাথে 5 গুণ দেই তাহলে পঞ্চম পদের সহগ আর ষষ্ঠ পদের সহগ সমান সমান হয়ে যাবে। আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা লিখলাম পঞ্চম পদের সহগ সমান ষষ্ঠ পদের সহগের 5 গুণ। পঞ্চম পদের সহগ সমান ষষ্ঠ পদের সহগের 5 গুণ। ওকে ফাইন। এখন আমরা এটাকে ভেঙে ভেঙে লিখার সময় এসেছে। এই যে NC4 এটাকে ভেঙে লেখা যায়। সেটা হচ্ছে মূল যেই সূত্রটা NCR, মূল যেই সূত্রটা NCR সেটাকে ভেঙে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে মূল সূত্রটা। NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এই অঙ্কতে যেহেতু NC4 আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো n ফ্যাক্টোরিয়াল। তো এখন r ফ্যাক্টোরিয়াল, এখানে তো আর নাই, এখানে r এর বদলে 4 আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল আর n - 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে করে আমরা বলতে পারি। তাহলে ঠিক সেই জিনিসটাই এখানের মধ্যে লেখা হলো যে NC4 অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 4 ফ্যাক্টোরিয়াল। আর পাশে 1 কে পাওয়ার আর কি 1 এর পাওয়ার 4 হইলে 1 হয়, আর 5 এর পাওয়ার 4 লিখে দিলাম গুণ আকারে। এবার এখানে আসি 5, তো 5 এটা কিন্তু 5 গুণ, ওই যে 5 গুণ। এবার NC5 মানে কি? ঠিক ওই আর এর জায়গাতে 5 বসবে, আর এর জায়গাতে 5 বসবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/5 টু দি পাওয়ার 5। এখন দেখেন যেই বিষয়টা সেটা হলো আমরা এখন কাটাকাটি করার সময় এসে গিয়েছে। আমরা যদি এই 5 দিয়ে এই 5 টু দি পাওয়ার 5 কে কাটি তাহলে 5 টু দি পাওয়ার 4 থাকে। কেন? কারণ 5 টু দি পাওয়ার 5 মানে 5 বার গুণাকারে আছে, 5 বার গুণাকারে আছে। তাহলে এই একটা 5 আর 5টা 5 এর মধ্যে একটা 5 কাটাকাটি গেলে আর 4টা 5 থাকে। 5টা 5 এর মধ্যে একটা একটা যদি কেটে যায় তাহলে আর 4টা 5 থাকে, 5 টু দি পাওয়ার 4 কাটাকাটি যায়। তো উভয় পক্ষ থেকে দেখেন এই পক্ষে তো 1/5 টু দি পাওয়ার 4 আছে, উভয় পক্ষ থেকে 1/5 টু দি পাওয়ার 4 বাদ দেওয়া যায়। উভয় পক্ষ থেকে n ফ্যাক্টোরিয়াল বাদ দেওয়া যায়। উভয় পক্ষ থেকে 4। আচ্ছা একটা জিনিস দেখাই,
এবার নিচের এই অংশগুলোতে একটু কাজ দেখাবো আপনাদেরকে। এই যে নিচের এই অংশগুলোতে একটু কাজ দেখাই, সেটা কিভাবে করে আসলো আমি একটু দেখাই। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আমরা এই অংশটার মধ্যে একটু থাকি, হ্যাঁ এই অংশটার মধ্যে থাকি, আমরা এই অংশটাতে একটু থাকি। n ফ্যাক্টোরিয়াল যা আছে তাই থাকলো, আমরা 4 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই থাকলো, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা ভাঙতে পারি। n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখতে পারি n মাইনাস 4 ইন্টু এটার চেয়ে আরও ছোটো করব, n মাইনাস 4-এর চেয়ে আরও ছোটো করব, তাহলে আরও ছোটো হচ্ছে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। বলবেন স্যার এই জায়গাটা বুঝি নাই, এই জন্য আমাদেরকে আরেকটুখানি কাজ করতে হবে এটা বোঝানোর জন্য। আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখি, 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখি যে 5 ইন্টু এই যে 4 থেকে 1, 4 থেকে 1 এটাকে সংক্ষেপে কি বলা যেতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা ভেঙে এইভাবে বলতে পারি না 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। দাঁড়ান আরও ক্লিয়ার হবো, আরও ক্লিয়ার হবো। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 6 5 4 3 2 1। আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল, 7 রাখলাম, এই 6 থেকে 1 পর্যন্ত 6 5 4 3 2 1 কি বলা যায়? 6 ফ্যাক্টোরিয়াল বলা যায়, হ্যাঁ তাই না? আচ্ছা বলা যায়। আবার আমি যদি চাই 6 ফ্যাক্টোরিয়ালকে আবার একটু ছোটো করতে পারি, 6 ফ্যাক্টোরিয়ালকে আমি কী লিখতে পারি? এই যে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এই যে 5 4 3 2 1 5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ক্রমান্বয়ে এক করে কমতে থাকবে, ক্রমান্বয়ে এক করে কমতে থাকবে। তো আমি যদি একদম যেখানে শুরু করছি সেখান থেকে কমতে 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 1 পর্যন্ত চলে যাই, তার মানে আমি পুরাটাকে ভেঙে লিখছি। আর যদি আমি চাই যে না আমি মাঝপথে থেমে যেতে চাই, মাঝপথে কোনো না কোনো এক জায়গাতে আমি থেমে যেতে চাই, তাহলে আমি 7 লিখলাম। 7 ফ্যাক্টোরিয়ালকে পুরাটা ভেঙে আমি বোঝানোর জন্য বলতেছি 7 লিখলাম, বাকি অংশটাকে আমি ফ্যাক্টোরিয়ালের দ্বারা প্রকাশ করতে চাই। 7 লিখে বাকি অংশটাকে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। আবার আমি যদি চাই যে না 6 দিয়েও আমরা প্রকাশ করব না, 6-এর পরে যেই অংশটা আছে সেটা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। এইভাবে করে আমরা লিখতে পারি। অর্থাৎ ক্রমান্বয়ে এক করে কমতে থাকবে, এক করে কমতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে দেখেন কি আছে, এখানের মধ্যে আছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? n মাইনাস 4, এবার তার চাইতে এক কমবে, তাহলে n মাইনাস 5। দেখেন সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করি। n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল যদি এটা আমরা ভেঙে একদম ছোট করে লিখতে থাকি আমরা কি পাবো? n মাইনাস 4, তার চাইতে এক ছোট n মাইনাস 5। দেখি কি বড় মনে হচ্ছে যে এখানে তো 5 লেখা। বিয়োগের ক্ষেত্রে আমি যত বড় সংখ্যা লিখব সে আসলে তত ছোট হইতে থাকবে। আমি যদি n এর মান বলি যে n এর মান 7, তাহলে আপনি একটু চিন্তা করেন, n এর মান যদি 7 হয় তাহলে 7 মাইনাস 4 তাহলে কত হয়? 3, 7 মাইনাস 5 তাহলে কত হয়? 2, 7 মাইনাস 6 তাহলে কত হয়? 1। অর্থাৎ সে কিন্তু ক্রমান্বয়ে ছোট হচ্ছে। তাহলে n মাইনাস 4, n মাইনাস 5, n মাইনাস 6, n মাইনাস 7 এরকমভাবে কিন্তু সে ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে একটু আগে আপনাদেরকে যা দেখাইলাম ওই যে এক্সাম্পলের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 লিখলাম ইন্টু তার চেয়ে এক ছোট করি n মাইনাস 5 লিখে, আর যদি লিখতে না চাই তাহলে এটার পাশে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিলেই হয় না? একটু ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিতে হয় না? ওই যে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে ওই হিসাবে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কেন লিখলাম? এখন আবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো বুঝলাম কিন্তু লিখলেন কেন? তার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা বোঝার জন্য আর অল্প একটু সময় দিই, এরপর এটা বুঝে যাব। তাহলে আমরা এই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে করে লিখলাম। এবার আসেন আমরা এখানের মধ্যে যাই, হ্যাঁ এই যে এখানের মধ্যে যাই,
এটা আবার অন্য কালার দিয়ে লিখি। এখানের মধ্যে দেখেন উপরে n ফ্যাক্টোরিয়াল থাকুক, নিচে 5 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি। এই যে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আর এখানের মধ্যে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তো এই যে লিখলাম, লেখার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমাদের অঙ্কের মধ্যে মাঝখানে সমান চিহ্ন আছে, মানে এইটার এটা সমান, তাহলে উভয় পক্ষ থেকে n ফ্যাক্টোরিয়ালকে বাদ দিয়ে দেওয়া যায়। ইয়েস, বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এই যে এখান থেকে বাদ দিই, এখানে উপরের লাইন থাকুক, এই লাইন থেকে বাদ দিই, n ফ্যাক্টোরিয়াল বাদ, 4 ফ্যাক্টোরিয়াল বাদ, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাদ। এই বাদ দেওয়ার জন্যই এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইলাম, যতটা পারা যায় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যদি সব কাটাকাটি যায়, তাহলে উপরে কিছু নাই, তাহলে 1, আর নিচে n মাইনাস 4, এরকমভাবে থাকবে। তাহলে আমরা এখন আমাদের সেই অঙ্কতে ফিরে যাই। হ্যাঁ, অঙ্কতে ফেরত আসলাম, যেখানে আমরা ছিলাম। তাহলে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখলাম n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/5 টু দি পাওয়ার 4। এখানে 5 আর 5 টু দি পাওয়ার 5 কাটাকাটি গিয়ে 5 টু দি পাওয়ার 4। 5 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এখন উভয় পক্ষ থেকে n ফ্যাক্টোরিয়াল বাদ, একই জিনিস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। একই জিনিস একই চিহ্ন সহকারে যদি থাকে, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। 1/5 টু দি পাওয়ার 4, 1/5 টু দি পাওয়ার 4 বাদ, নিচে থেকে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে থেকে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে থেকে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থেকে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর কাটাকাটি যায় না। তো এখানে দেখতেছি উপরে কিছু নাই, তার মানে 1, আর নিচে n মাইনাস 4। এখানে দেখতেছি উপরে কিছু নাই, তার মানে 1, আর নিচে শুধু 5, নিচে শুধু 5। আচ্ছা, তাহলে এবার আমরা আর গুণন করতে পারি। কি গুণন? আর গুণন করতে পারি। তো 1 দিয়ে যদি গুণ দেই n মাইনাস 4, 1 দিয়ে যদি গুণ করে তাহলে 5, মাইনাস 4 ওই সাইডে চলে গেলে হয় প্লাস 4, তাহলে n এর মান 9। অবশেষে আমরা n এর মান পেয়েছি 9। n এর মান কত পেলাম? 9। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে মূলত যা করতে হয়েছে, পঞ্চম পদের সহগ, ষষ্ঠ পদের সহগ বের করে পঞ্চম পদের সহগ লিখলাম, ষষ্ঠ পদের সহগকে 5 দিয়ে গুণ দিলাম, তারপরে আমি মাঝখানে সমান চিহ্ন দিতে পারছি। এরপরে এখানে কিভাবে ভাঙলাম সেটা ইতিমধ্যে দেখিয়েছি বিস্তারিতভাবে। তো আমরা এই যে অঙ্কটা করলাম, রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই প্রশ্নটা, এটা ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা খুব সহজভাবেই সমাধান করেছি। প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।